গেজেট প্রকাশকে কেন্দ্র করে একেবারে তুলকালাম অবস্থা বাংলাদেশে। কখনো বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে এখানে কোনো বিভক্তি আনা হয়নি, এখানে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের স্বীকৃতি থেকে বাতিল করা হয়নি। আবার অনেকেই হিসাব করে দেখাচ্ছেন যে কিভাবে আসলে একটা বিভাজনের রেখা টানা হয়েছে। অন্যদিকে জামাতকেও ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে কিনা এই প্রশ্নটিও এসছে, কারণ সেখানে জামাতকেও জামাতের যে সহযোগী রাজাকার আল বদর আল শামস তাদেরকেও যুদ্ধাপরাধের কিংবা বাংলা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই গেজেটে। সবকিছু মিলিয়ে আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশে যখন বিরাজনীতিকরণের প্রশ্ন আসে আমরা শুনে আসছিলাম মূলত দুই নেত্রীকে কেন্দ্র করে -2 ফর্মুলা সেই 2007 সাল থেকে মানুষের মুখে মুখে রটে গিয়েছিল। -2 মানে হাসিনা খালেদাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি। বলা হয় যারা বিরাজনীতিকরণ করতে চায় বাংলাদেশকে তারা মূলত এই -2 ফর্মুলা এনেছিলেন। কিন্তু এইবার তারা বলছেন -2 নয়, মানে -1 নয়। যেমন শেখ হাসিনা এবার চলে যাওয়ার পরে অনেকেই বলছিলেন যে এবার -1 ফর্মুলা বাস্তবায়ন হয়েছে, কিন্তু পরে নানানভাবে দেখা গেল যে আসলে অনেকেই বলছেন যে -1 নয়, -2 নয়, আসলে হচ্ছে -4। -4 মানে কি? -4 রাজনীতি বিশ্লেষণ যারা করেন তারা বলছেন যে বাংলাদেশকে একেবারে বিরাজনীতিকরণের চূড়ান্ত করে ছাড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে অলরেডি আওয়ামী লীগকে তারা এক প্রকার নিষিদ্ধ করে রেখেছে, বিএনপি কে কোনো গ্রাহ্য করছে না, জাতীয় পার্টি নাই, এখন তারা জামাতকেও ঘায়েল করার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি যে ডক্টর ইউনূসের সরকার জামায়াতের উপর ভর করে দেশ চালাচ্ছে এমন অভিযোগ, এমন দাবি সবাই কম বেশি করছে। এমনকি জামায়াতকে যে পরিমাণ প্রকাশ্য যতখানি শক্তি নিয়ে এখন প্রকাশ্য দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে গত 53 বছরে কোনোদিনও হয়তো এমনটি দেখা যায়নি, এমনটাও অনেকে দাবি করছেন। সবকিছু মিলিয়ে -4 আসলে হচ্ছে কিনা এই কথাটি আমাদের কাছে নতুন বাংলাদেশের রাজনীতিতে, যে -4 মানে চারটি যে বড় রাজনৈতিক দল সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া, সবাইকে বাতিল করে একটা বিরাজনীতিকরণের দিকে আগানো। এখন আমরা জানি রাজনীতি সবকিছুর চালিকা শক্তি, রাজনীতি না থাকলে কি কোনো দেশ অগ্রসর হতে পারে? রাজনীতি না থাকলে কি গণতন্ত্র হতে পারে? কিছুই পারে না। হতে পারে রাজনীতিতে সমস্যা আছে, হতে পারে রাজনৈতিক দলের দুর্বলতা আছে, নেতা নেত্রীদের অনেক রকম অনিয়ম অন্যায়, জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে সেই রাজনীতিবিদদেরই ভরসা হওয়ার কথা। তবু কেন বিরাজনীতিকরণের প্রশ্ন আসছে? তবু কেন -4 এই কথাগুলি আসছে? এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। ডক্টর কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যেটি এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে, জামুকা থেকে, আমি নিজেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপর অসংখ্য রিপোর্ট আমার আছে। মুক্তিযুদ্ধ আমার অত্যন্ত প্রিয় একটি বিষয় আমার সাংবাদিকতার জীবনে। অনেক অনিয়ম যেমন আছে, আবার অনেক গর্বেরও অনেক কিছু আছে এই মন্ত্রণালয়ে। কিন্তু সবকিছু মিলিয়ে তারা যে অধ্যাদেশটি জারি করেছে এটি নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। তারা একটা ব্যাখ্যাও দিয়েছে, সচিব একটি ব্যাখ্যা দিয়েছে। আমি আমি আমার জানা মতে, আমার দেখা মতে, আমার সাংবাদিকতায় অন্তত 2 থেকে 3 জন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে আমাকে রিপোর্ট করতে হয়েছে, আমি করেছি। তো আমি জানি না এখন এই সচিব কেমন, কিন্তু তিনি একটা বিবৃতি দিয়েছেন যেখানে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা এদের কাউকে মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দেয়া হয়নি তারা বলছেন, কিন্তু অন্যরা আবার সহযোগী। মনে করেন মানে এত ঘোলা পাকানোর মানেটা কি? তারা কি চায়? দেখুন, আমাদের জাতীয় জীবনে সবচেয়ে অহংকারের জায়গা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, এবং সেটা রাজনৈতিক যে আপনার উন্নয়ন তার চূড়ান্ত ফল হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই জায়গাটায় আপনি যদি আঘাত হানেন, সেখানে যদি কনফিউশন তৈরি করেন, সেখানে যদি ধূম্রজাল তৈরির চেষ্টা করেন, তাহলে জাতি বিভাজিত হয়, এবং বিভাজিত না হলে গৃহযুদ্ধ সম্পন্ন করা যায় না। আর গৃহযুদ্ধ সম্পন্ন করা না গেলে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি সেটি সাঙ্গীকরণ ঘটে না। মানে
একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে যুক্ত। খেয়াল করুন, অগাস্ট এই বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার সকল অঙ্গ সংগঠন তাদেরকে মোটামুটি শীত নিদ্রায় পাঠিয়ে দেয়া গেছে। সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে মাধ্যমে গঠিত যে পার্লামেন্ট, তার সেখানে যারা বিরোধী দলের তকমা নিয়ে কাজ করছিলেন, সেই জাতীয় পার্টি, তাদের যে কর্ণধার ফাউন্ডার জেনারেল এরশাদের সহোদর আপনার জিএম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। খেয়াল করেন, তার নামে সমন টমন ইত্যাদি জারি হয়েছে। অর্থাৎ তাদেরও কোণঠাসা করে ফেলার প্রক্রিয়া চূড়ান্ত। থাকলো বিএনপি। খেয়াল করে দেখেন, এই সরকারের ইডিওলগ যিনি অদৃশ্য সুতার টানটা দেন প্যারিসে বসে, সেই পিনাকি ভট্টাচার্য, তিনি আজকে ব্যাপক আক্রমণ চালিয়েছেন। আপনার দীর্ঘদিন ধরে বহু রচনা করে যিনি জাতীয়তাবাদী দলের সদর দপ্তর রক্ষা করেছেন, সেই রিজভী মহোদয়ের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সালাউদ্দিন সাহেব, যিনি সাবেক জনকীর্তক এবং পরে মন্ত্রী হয়েছেন, সেই রাজনীতিবিদ যিনি বিএনপি বলা যেতে পারে বর্তমানে সেরা স্পোক্সম্যান, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বরকতুল্লাহ ভুলুর ইন্টিগ্রিটি। আপনার এর আগে তিনি মির্জা গোলাম হাফিজের পরিবারের অন্যতম কৃতিমান পুরুষ, বর্তমানে যিনি পার্টির সেক্রেটারি জেনারেল, সেই জুনিয়র মির্জাকে তিনি আক্রমণ করেছেন। আপনার এখন তারেক জিয়াকেও কিন্তু তার প্রিয় ভাজন খলিল নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু নিজের সঙ্গে তারেক রহমানের তুলনা করছেন। বলতে চাচ্ছেন, আমি যদি বিদেশি হই তাহলে তারেক রহমান বিদেশি। খেয়াল করুন, একবার বাই নেম তিনি মেনশন করেছেন। অর্থাৎ বিএনপি মাইনাস করার জন্য যা যা করা দরকার, আপনার তুন থেকে সেই তীরগুলো ছুঁড়ে ফেলার কাজ শুরু হয়েছে। বাকি থাকলো জামাতের ব্যাপারে আওয়াজ দেওয়া শুরু করেছিলেন আপনার যিনি মিটিকুলাস ডিজাইনের অংশ, যিনি মাস্টার মাইন্ড, সেই মাহফুজ আলম মাননীয় উপদেষ্টা। তিনি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারই ধারাবাহিকতায় গ্যাজেটও প্রকাশ করে দিয়ে তাদেরকে পাক বাহিনীর সহযোগী হিসেবে রীতিমতো সিল মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ চতুর্থ টার্গেট হচ্ছে জামাত। এবং ইতিমধ্যে নাহিদ ইসলাম বলা শুরু করেছেন যে প্রশাসনের সর্বত্র বিএনপির লোকজন বসে গেছে, তাদের দেওয়ার যাই হোক নিরপেক্ষ নির্বাচন হবে না। আবার মাহফুজ আলম জামাতের প্রতি ইঙ্গিত করছেন। তার মানে মোটামুটি তাদের টার্গেট হচ্ছে 4টা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি। এদেরকে যদি আপনার কোণঠাসা করে ফেলা যায় তাহলে তো কেল্লা ফতে। এনসিপির আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। বাকি যে ইসলাম পছন্দ দলগুলো আছে সেগুলোকে একত্র করে, সেটারও কাজ চলছে, আপনার একটা ঢিলে ঢালা বিরোধী দল তৈরি করে আপনার 2/3 মেজরিটি নিয়ে আপনার একটি নির্বাচন করবার ঘোষণা হয়তো আজকেই দিয়ে দেওয়া হতে পারে যে মার্চে নির্বাচন হবে। মজা হচ্ছে যে বর্তমান বাজেট জুন জুলাই, তার মধ্যে কিন্তু নির্বাচন করার অর্থ সংস্থান করা নেই। ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সুস্ট্রিং একটা বাজেটে যেন তেন প্রকারের একটা নির্বাচন, এবং ডেফিনেটলি রিগিং বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, সবকিছুই তখন করা সহজসাধ্য হয়ে দাঁড়াবে। এবং ব্যাপারটা কি দাঁড়াবে, ইতিমধ্যে যারা -1 তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নির্বাচন বয়কট করবেন। তারপরে থাকছে আপনার এই জাতীয় পার্টি, তাদেরও মাইনাস করে ফেলার চূড়ান্ত ঘোষণা প্রায় দেয়া বাকি। বিএনপি যদি কোণঠাসা করে ফেলা যায় তাহলে জামাতকেও কোণঠাসা করা সহজ, আইসোলেট করে ফেলা হলো। ফলে ব্যাপারটা কি দাঁড়াবে, আপনার এই ইসলামী আন্দোলন, তারপরে নিজামী ইসলামী, তারপরে আপনার আরো যে ইসলাম পছন্দ বা বাম ধারার দলগুলো আছে, এগুলোকে সবগুলোকে আপনার জালগরির মতো এক জায়গায় রেখে স্যাটাসাইড করে নিজেরা ডমিনেট করলেন।
এত আর সহজ, প্রশাসনের এত ব্যাপক সহজ পরিবর্তন নিয়েছে। বাংলা, আপনি এত সহজ, এটা কি পসিবল? ভাই এগুলো করে করেই তো 5 আগস্ট করা গেছে। সেই আপনার পাকিস্তানের লস্করে তাইবা থেকে লোকজন আমদানি করে স্নাইপার হাজির করে লোক তো হত্যা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেন্টিমেন্ট তৈরি করে সেটার ফসল ঘরে তোলা হয়েছে। এবং যিনি মোচে তা দিয়ে বেড়াচ্ছিলেন, সেই মেসায়া ফ্রম প্যারিস, তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো মোতায়েন হয়েছেন। হয়ে পরে যখন জানাজানি হয়ে গেল লোকটা খ্রিস্টান এবং অর্থোডক্স চার্চের অনুসারী, এই লোক তো জীবনে হজ করেন, এবারও তো হজের সুযোগটা মিস করে ফেললেন, বা ইচ্ছাকৃতভাবে তিনি প্রেফার করলেন যে নিজে অর্থোডক্স, তার কাউন্টার পার্ট আপনার অ্যাংলিকান চার্চের প্রধান রাজা চার্লসের সঙ্গে তিনি মোলাকাত করতে যাবেন তার বদলে। আল্লাহ রসুলের যে ঠিকানা সেখানে না গিয়ে তিনি আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর প্রিন্স চার্লস তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দুধের স্বাদ ঘোলে মেটানো। আর প্রিন্স চার্লস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর? জি, ইউরোপের সকল রাজন্যবর্গ প্রত্যেকে কিন্তু প্রফেটের সঙ্গে রক্তের সঙ্গে সম্পর্কিত। থ্রু আপনি জানেন প্রায় 700 বছর স্পেন এবং পর্তুগাল শাসন করেছে মুসলমানরা, এবং কুরাইশ বংশোদ্ভূত লোকজন সেখানে ছিল, যাহারা বলে সেভিলের রাজকন্যার সঙ্গে আলফোন্সোর বিয়ে হয়েছিল, মানে আপনার খ্রিস্টান রাজার সঙ্গে, এবং তারই হাত ধরে ইউরোপের রাজন্যবর্গের সবার সঙ্গে কিন্তু রসুলের রক্ত মিশে গেছে। আমি আই এম নট কিডিং। স্যার লোকে কিন্তু আমাকে মার দিবে এসে। আমাকে দেবে না, কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আচ্ছা যাই হোক, ওই বিতর্কের মধ্যে ওই আলোচনাটা না যে, কারণ ওইটার সম্পর্কে আমার ধারণা একটু কম, আমার পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে নিশ্চয়ই নিয়ে একদিন আমরা কথাও বলতে পারবো। তা আপনি আমাকে বাংলাদেশের কথা বলেন যে তাহলে মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে গেজেটটি তারা প্রকাশ করলো, এটির উদ্দেশ্যটি কি? উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে যে ধূম্রজাল তৈরি করা, বিতর্ক উস্কে দেয়া, এবং মেজার করা যে কতটুকু লোক, কি পরিমাণ লোক রিয়াক্ট করে, এক কাইন্ড অফ এ পাইলট। আর তারপর কায়দা করে আপনার সিল চাপড় মেরে দেয়া জামাতের ঘাড়ে, যাতে তোমরা বেড়েছো আর বেরো না, স্পেস আমাদের, তোমাদেরকে আমরা সাময়িকভাবে ব্যবহার করছি, তার মানে এই না যে ঘাড়ে তুলেছি আর মাটিতে নামাবো না। ওকে, বুঝলাম এটা একটা দিক, কিন্তু তারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ এদের পাশাপাশি 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে মুক্তিযুদ্ধদের, যারা আর কি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদের। এই ক্যাটাগরি করার দরকারটা কি? দেখুন আমি যেটা ভাবি, একটু আমার ভাবনাটা একটু আপনাকে বলি, যদিও আমার ভাবনাটা বলাটা কাজ নয়, আপনার ভাবনাটাই আমি জানতে চাই। কিন্তু ধরেন এক যে বীরাঙ্গনা উপাধি দেওয়ার কারণে এই বীরাঙ্গনাদেরকে আমরা সমাজ থেকে অদৃশ্য করে দিলাম, রাইট? সবাই যদি মুক্তিযুদ্ধের তালিকায় নাম থাকতো, সবাই যদি এক মুক্তিযোদ্ধার তালিকায় থাকতো বীরাঙ্গনারা সহ, তাহলে কিন্তু এই বীরাঙ্গনারা হারিয়ে যেতেন না আমাদের সমাজ থেকে। আমরা তাদেরকে কমপ্লিটলি ভ্যানিশ করে ফেলেছি, 4 লাখ নারী, রাইট? মানে এইটা যে বাংলাদেশের নারীদের জন্য কত বড় একটা নিষ্ঠুরতা, কত বড় একটা রাজনৈতিক কৌশল, যে বাংলাদেশের নারীদের, মুক্তিযুদ্ধের নারীদের যে ত্যাগ, যে অবদান, এটিকে মোটামুটি একেবারে মুছে দেওয়া হলো এক বীরাঙ্গনা খেতাব দিয়ে, রাইট? তো এখন যে মুক্তিযোদ্ধাদের সহযোগী, কত নানান নামে, 4টা নামে তাদেরকে ভাগাভাগি করা হচ্ছে। এমনিতে আমাদের ভাগাভাগির কোনো শেষ নাই, তো এই ভাগ কি জন্য একটু বলেন তো। দেখুন, সরল অঙ্কে যারা ইতিহাস পড়েনি, জানে না, রিসেট বাটনের কারণে ভুলে গেছে, মানে হার্ড ডিস্ক খালি, তাকে আপনি বোঝাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ আটক হয়ে চলে গেলেন মাগরেবে পাকিস্তান, সেখানে গিয়ে তিনি পুরোটা সময় কারাবন্দী থাকলেন, তাকে জুলফিকার আলী ভুট্টো মুক্ত করে দিলেন পাকিস্তানের জাতীয় স্বার্থে, এবং পাঠিয়ে দিলেন লন্ডন হয়ে, ভারত হয়ে বাংলাদেশে। ঠিক আছে, তার মানে তিনি তো প্রত্যক্ষ যুদ্ধ করেননি, তিনি তো মুক্তিযুদ্ধের ট্রেনিং নেননি, অস্ত্র হাতে নেননি, তার মানে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হন? খেয়াল করেন, এই প্রশ্ন কিন্তু করা হয়েছে।
বলা হয়েছে যে উনি সহযোগিতা করেছেন বা মনে মনে মুক্তিযোদ্ধা ছিলেন, এরকম। মানে তার একেবারে যাকে অনুপ্রেরণা ধরে এই মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে সেই প্রাণ ভ্রমরে হাত দেয়া, খেয়াল করেন। এবং সেই জন্য তো রিসেট বাটন অত্যাবশ্যক, কারণ যদি রিসেট বাটন দিয়ে ইরেজ না করা যায় তাহলে তো লোকজন মৌলিক প্রশ্ন তুলবে। আমি তো মুক্তিযুদ্ধ দেখেছি, বয়স হয়নি সেই জন্য আমি মুক্তিযুদ্ধে যেতে পারিনি, নাবালক ছিলাম, কিন্তু আমি নিজের চোখে দেখেছি কি অবস্থাটা। তো সুতরাং আমাদের মতো প্রচুর লোক এখনো জীবিত আছেন, তারা তো অ্যাকসেপ্ট করবেন না এসব বলি বচন, এসব সরল অঙ্ক। তো ধরেন তারা একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ, অর্থাৎ শয়তানকেও তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও। মিথ্যাচার করবেন কেন? ইউ ক্যানট রিরাইট হিস্ট্রি এট অল। রাইট। সেই ক্ষেত্রে ধরেন তারা একটা অ্যাসিড টেস্ট করছে আপনি বলছেন, তো কি রিপারকেশন তারা দেখলো যে এটা কোনোভাবে খাওয়ানো যাবে না। আরে আপনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লিখতে পারবেন? আপনি 71 পর্যন্ত বলছেন লোকটা ভালো, তারপরে লোকটা খারাপ হয়ে গেছে, মানলাম, তো 71 পর্যন্ত আপনি স্বীকৃতিটা দিতে হবে। ওকে, এখন তারা তো বলছে তারা তালিকা থেকে বাদ দেয়নি। ওই যে বাটে পড়ে এখন এইসব কথা বলতে হচ্ছে। তারা পুকুরের ঢিলটা ফেলে দেখলো যে কয়টা ঢেউ তৈরি হয়, কতদূর পর্যন্ত যায়, হিসাব করে দেখলো এটা খাওয়ানো যাবে না। না, কিন্তু গেজেট তো পাবলিক করে ফেলেছে। হ্যাঁ, সেটা করে ফেলেছে, উদ্দেশ্য ওই যে বিরাজনীতিকরণ, জামাতকে ফাইনালি শুলে চড়ানো এবং জামাতকে ব্যবহার করা ফর দ্য টাইম বিং। তো পরিস্থিতি হচ্ছে সেট এ থিপ টু ক্যাচ এ থিপ। তাদের দৃষ্টিতে আওয়ামী লীগ এবং জামাত দুটি মানে দোষে দুষ্ট, সুতরাং একটাকে দিয়ে আরেকটাকে কাটা দিয়ে কাটাতে হবে। ওকে, ভেরি ক্লিয়ার। কিন্তু তারপর আরেকটু যদি বলতেন যে এটা কি এরকম, ধরেন অনেক সময় আমরা দেখি যে ওই যে এক টুকরা কাপড়, পা ঢাকলে মাথা খালি হয়, মাথা ঢাকলে পা খালি হয়, তো দুইজনকে সমান সমান করানোর জন্য ওই একজনের মাথা কেটে আরেকজনের পায়ের নিচে চেয়ার দিয়ে উঁচু করা, ব্যাপারটা কি এরকম করতে চাচ্ছে যে জামাত যেমন অপরাধী তেমনি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগেরও কোনো ভূমিকা নাই, এরকম করতে যাচ্ছে? মানে যত রকমের অঙ্ক করা যায় আর কি, এটা রুবিক্স কিউবের মতো, আপনি নানান ভাবে খেলা করলেন গিভেন দ্য অপরচুনিটি। কিন্তু মুক্তিযুদ্ধ জাতীয় ইতিহাস তো ছেলে খেলা বিষয় না। আপনি নিজে অর্ধশিক্ষিত হতে পারেন, আপনি নিজে অন্যমনস্ক হতে পারেন, আপনি আপনার বয়সের কারণে এক ধরনের বালখিল্য থাকতে পারে, তাই বলে আপনি ইতিহাস অস্বীকার করতে পারেন। আপনি জানেন না বলে অন্যরা জানছে, সুতরাং তারা বেশি জানে, অথবা মানে জানার চেষ্টা বৃথা, তাই এই মাইন্ডসেট থেকে তো বেরিয়ে আসতো। রাইট। ইয়াতে আপনার এই মুক্তিযুদ্ধের এই যে গেজেট যেটা করলো, হ্যাঁ, এখানে জামাতের বিষয়ে কি কি বলেছে আপনি কি আমাকে একটু ব্যাখ্যা দিতে পারেন? কি কি উল্লেখ করতে পারেন? জামাতের যে অঙ্গ সংগঠনগুলো, মানে তাদের বলা হয় যে আল বদর, আল শামস, এই ধরনের অঙ্গ সংগঠনগুলোকে ব্র্যান্ডিং করা, নেতিবাচক অর্থে, তারপরে তাদের সহযোগী দল যে নেজাম ইসলামের মতো, মুসলিম লীগের মতো দলগুলো, সেগুলোকেও কায়দা করা। কারণ খেয়াল করে দেখেন, বর্তমান মুসলিম লীগের সভাপতি যিনি অ্যাডভোকেট মহসিন রশিদ, ইউনূস সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার এবং লজিক্যাল, এবং তিনি রিট করেছেন আপনার এই সরকারের যে বুজরুকি, তার কারণে। কারণ যে রেফারেন্সের দোহাই দেওয়া হচ্ছে এবং ফুল বেঞ্চ ছাড়া সেই রেফারেন্স আসলো কোত্থেকে? মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং বিচারপতি দুজনই তো সেনা হেফাজতে ছিলেন, তার মানে স্বাক্ষর জাল করা হয়েছে, এইসব বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। সুতরাং তিনি খারাপ হয়ে গেলেন, যেহেতু মুসলিম লীগের সভাপতি, সুতরাং মুসলিম লীগ খারাপ। ইউনূস সরকারের দৃষ্টিতে মুসলিম লীগ খারাপ, ইউনূস সরকারের দৃষ্টিতে নেজাম ইসলাম খারাপ, ইউনূস সরকারের দৃষ্টিতে জামাত ইসলাম খারাপ। এখন এই সবগুলো লোককে তো এক পতাকার নিচে দাঁড় করিয়েছেন, করে তখন তো কিস্তি টুপি মাথায় দিয়ে ঈদের জামাতে চার্চিও কায়দায় নামাজ পড়ার চেষ্টা করেছেন, পাশে টেবিল গ্লাস রেখে। এবং আমি তো দেখলাম নীলফার চৌধুরী মনি, যিনি বিএনপির সাবেক মাননীয়
সংসদ সদস্য, তিনি বলেই ফেললেন যে নামাজ পড়তেও ভুল করেছেন। মানে অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। উনি তো চার্চ গোয়ার মানুষ, খ্রিস্ট ওই যে পবিত্র আত্মা তার হৃদয়ে স্থান পেয়েছে। তো সুতরাং সেখান থেকে তো বেরিয়ে আসেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু মহোদয়, তিনি কিন্তু আবার একটা বোর্ড তৈরি করেছেন, মেডিকেল বোর্ড, যেরকম হয় মানুষ অসুস্থ হলে তিনি বোর্ড তৈরি করে দায়িত্ব দিয়েছেন জামাতের আমির শফিক সাহেবকে, এটা নিয়ে বোর্ড বসিয়ে অনুসন্ধান করার জন্য যে এই লোকটাকে কিভাবে ইসলামে ফেরত নিয়ে আসা যায়। মানে জাতীয় বিরোধ তৈরি হয়ে গেছে। কিন্তু এর আগে আপনার এই বিষয়ে মুখ খুলেছেন লিঙ্কন সাহেব, জাতীয় পার্টি কাজী জাফর যে ফ্যাকশনটা আছে, উনি পরিষ্কার বলেছেন যে এটা একটা সিরিয়াস ইস্যু। সাবেক প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা তিনিও কিন্তু মুখ খুলেছেন, বলেছেন লোকটা বিয়ে করার সময় বিয়ের প্রয়োজনে ফেরেস্টান হয়েছে, তিনি এই কথা বলে দিচ্ছেন। তো কিন্তু বাকি নাই, সব শেডের লোকই কথা বলছে এখন। তো লুকোবেন কি করে? আর একদিকে স্বপ্ন তিনি খলিফা হবেন, তিনি জাতির পিতা হবেন, তিনি আপনার হুকুমতে এই যে ইউনুস শাহী সেটি জারি রাখবেন অনন্তকাল, আমৃত্যু। এই যে আপনার যে ইন্টেন্ট বা চিন্তা, সেটি তো এখন ড্যাশড হওয়ার উপক্রম। সবাই তার মূল যে মৌলিক জায়গা, তার ধর্মবিশ্বাস নিয়ে কিন্তু এখন প্রশ্ন তুলছে। আফটার অল ইটস এ মুসলিম মেজরিটি কান্ট্রি। এখন পর্যন্ত আমরা যে সংবিধানটা মানি, সেই সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম। তো রাষ্ট্রধর্ম যেখানে ইসলাম, সেখানে রাশিয়ান অর্থোডক্স চার্চের অনুসারী একটা লোককে আপনি সর্বময় ক্ষমতা দিয়ে দেবেন এবং তিনি ইচ্ছা মতো দেশ চালাবেন, এটা তো হতে পারে না। কেন খারাপ কি? আমরা যেহেতু ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। একবার যদি প্রতারণা করেন, খেয়াল করেন, আপনি কোর্টের রেফারেন্স নিয়ে প্রতারণা করেছেন, করে সেই রেফারেন্সে শপথ নিয়েছেন, মানে ওখানে ঝামেলা আছে, শস্যের মধ্যে ভূত। তারপরে আবার আপনি ঈদের জামাত করতে গেছেন, তবা করে তিনি মুসলমান হয়েছেন কিনা আমরা তো জানি না। আর এই যে সুবর্ণ সুযোগ গেল এবার হজের, একজন সরকার প্রধান হিসেবে তার নেতৃত্বে বিশাল কাফেলা যেতে পারে। বাদশার কাছে যদি ইচ্ছা প্রকাশ করতেন, বাদশার খাস মেহমান হিসেবে তাকে নিয়ে যেতেন স্পেশাল প্লেনে করে। যেখানে কমিউনিস্ট চায়না থেকে স্পেশাল প্লেন চলে আসে, সেখান থেকে আসতো না। জি, হজ করতেই হবে এমন কোনো কথা আছে? না না, এটা ফরজ মুসলমান পুরুষের জন্য। কি বলেন আপনি? সামর্থ্যবান পুরুষের জন্য? মানে না না, ওনার কি সামর্থ্যের অভাব আছে? টাকার কোন কমতি আছে? উনি তো এমনি কর কমিয়ে নিয়েছেন, পর্যাপ্ত টাকা ওনার ভান্ডারে আছে এখন। আগে না হয় দরিদ্র ছিলেন, নির্যাতিত ছিলেন, শেখ হাসিনা তাকে কারাবন্দী করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তো তিনি মুক্ত মানুষ। ও উল্টো শেখ হাসিনাকে ধরে বেঁধে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছেন। তিনি গরিব এটা বললে কেউ বিশ্বাস করবে না। গরিবের টাকা কিভাবে নিয়ে দিতে হয় পকেট থেকে, সেটা তিনি এই কৌশল পৃথিবীকে উপহার দিয়েছেন। আর সেখানে তিনি হজ করার টাকা নাই, তার একটা লাস্ট পার্সন টু বিলিভ দ্যাট। আপনাদের কারণে তো সেনা প্রধান, তিন বাহিনী প্রধান এরাও যেতে পারলো না হজে। না, আমাদের মাননীয় বিমান বাহিনী প্রধান গিয়েছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমি যেই আলোচনাটায় এটা আমি মানে হাসি করলেও মানে বিষয়টা খুব গুরুতর, যে আসলে মানে কারো ব্যক্তিগত ধর্মীয় চর্চা, এটা আমার মাথা ব্যথার নাই। সমস্যাটা অন্য জায়গায়। তিনি তো এই যারা ধর্মে বিশ্বাসে প্রবল, তাদের ব্যবহার করেছেন, প্রতারণা করেছেন তাদের সঙ্গে। আমাদের এই যে মাওলানা মুমিনুল হক, তারপরে আমাদের বাবু নাগরী মহোদয় হেফাজতে ইসলামের, তারপরে আমাদের চরমনায়ের পীর সাহেব, তারা সবাই কিন্তু আচার নিষ্ঠ মুসলমান, একবার আজান দিয়ে নামাজ পড়ালো। তাদের ধর্ম বিশ্বাসকে ব্যবহার করেছেন তিনি ক্ষমতায় আসার জন্য। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো ওনারা কি সেটা জানেন না? এখন জানছেন, আগে তো জানতেন না। তাদের বোধহয় প্রথমে সন্দেহ হতে পারে, মনে দোলা দিয়েছে লোকটা দাঁড়িয়ে রাখে না কেন। তো একজন এখানে মন্তব্য করেছেন, আমি জানি না, ধর্ম বিশ্বাস নিয়ে কথা বলতে আমার ভালোও লাগে না, সেটা হচ্ছে ইউনুস নট খ্রিস্টান, নট মুসলিম, হি ইজ জয়নিস্ট, জিওনিস্ট। জায়নিস্ট বলার চেষ্টা করছেন, এটা তো আরো ভয়ঙ্কর। মাওলানা সাহেবরা আরো ক্ষুব্ধ হয়ে যাবে। যেখানে গাজা নিয়ে বিশাল মার্চ হচ্ছে ঢাকায়, আর তাকে যদি দেখা যায় জায়নিস্ট, তাহলে তো খবর আছে।
আচ্ছা, আমি থাক, ধর্ম নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এটা নিয়ে যাদের আগ্রহ আছে নিশ্চয়ই তারা তাদের মতো আলাপ করুক। ধর্ম আমার কাছে একটা ব্যক্তিগত বিষয়, যে যেভাবে করে চর্চা করতে চায়, কিন্তু আমি দেখতে চাই তিনি আসলে মানুষকে প্রতারণা করেছেন কিনা, কিংবা এখন ধরেন যে জামাতকে আমরা দেখতাম। দুটি কাউন্টে একটা হচ্ছে যে কোর্টের রেফারেন্স একদম পরিষ্কার, আপনার আইএসপিআর থেকে আপনার প্রকাশ করে দেওয়া হয়েছে তালিকা, সেখানে পরিষ্কার উল্লেখ আছে আমাদের মাননীয় সাবেক প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজন সেনা হেফাজতে ছিলেন, তখন তারা কখন কোর্ট বসালেন, কখন রেফারেন্স দিলেন আমরা তো জানি না। এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু রিট করেছেন অ্যাডভোকেট মোহসেন রশিদ, যে কারণে মুসলিম লীগের নাম আপনি জুড়ে দিয়েছেন যে স্বাধীনতা বিরোধী দল হিসেবে। ব্যক্তি মোহসেন রশিদের এই আর্গুমেন্টের কারণে আপনি স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন একটা পার্টিকে, এটা তো হতে পারে না। স্যার, এখানে একজন মন্তব্য করেছেন ইমানুল চৌধুরী, তিনি বলছেন, আই হ্যাভ নেভার সিন ডক্টর খলিমুল্লাহ স্যার সো ভোকাল ইউজিং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, আই ক্যান সি অ্যাঙ্গার ইন হিজ ভয়েস। হ্যাঁ, কেন আপনি জাতির সঙ্গে প্রতারণা তো করতে পারেন না। আমি এই কথা বলার কারণে আপনি আমাকে জেল জরিমানা করতে পারেন, বাট আই কন্টিনিউ টু সে হোয়াট আই থিঙ্ক ইজ রাইট, নাথিং পার্সোনাল। ব্যক্তি ইউনূস সম্পর্কে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় না থাকছেন। যখনই আপনি ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, when you are trying to represent me in the world community, আমি কথা বলবো নাগরিক হিসেবে। এখানে একজনের এই মন্তব্যটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমিও, আমার এমনটা মনে হয়, আপনার মনে হয় কিনা। সেখানে বলছেন যে মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে প্রকাশ করার কারণ এবং উদ্দেশ্য হলো মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের বাঙালিদের মধ্যে বিভাজন এবং দূরত্ব তৈরি করে ভয়াবহ ষড়যন্ত্র। অবশ্যই, মানে প্রফেসর ইউনূস একটা বিশাল ষড়যন্ত্রের ফসল, আজকে নতুন না, প্রায় 2-3 দশক ধরে এটা জার্মিনেশন হয়েছে। আজকে তার এই বিষবৃক্ষ, যেটা বঙ্কিমচন্দ্রের ভাষায় মহিরু আকার ধারণ করেছে, বটবৃক্ষের আকার ধারণ করেছে আহমদ শফার ভাষায়। এখন বাঙালির সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে দ্রোহ, এটা আপনার কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলে গেছেন, আমাদেরই সতীর্থ বন্ধু। তো আপনি আজকে এত ক্ষিপ্ত হয়েছেন, এটা কি আপনি নতুন জানতে পেরেছেন? বিষয়টা হচ্ছে, আমি যখন দেখলাম আজকে পিনাকি ভট্টাচার্যের মতো লোক প্যারিসে বসে তিনি বিএনপি নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধ করেছেন বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক তাদেরকে তিনি আক্রমণ করছেন, ইটস নট ফেয়ার। আপনি আক্রমণ করেছেন বুঝলাম, আওয়ামী লীগের লোকজনকে করেছেন, তারা এই আপনার জুলাই অগাস্টের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আপনার বিএনপি 16-17 বছর ধরে তারা ক্ষমতার বাইরে ছিল, এখন তারা যেহেতু একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে ফাঁকা মাঠ, আওয়ামী লীগ নেই, তার সবচেয়ে বড় দল বিএনপি, এখন বিএনপি যেহেতু নির্বাচনের দাবি তুলছে, আপনার ভালো লাগছে না, আপনি সেখানে থেকে হুয়াই, আপনার এই যে পিনাকি ভট্টাচার্য, আপনি কি নির্বাচিত একটা লোক? আপনি কার পয়সায় চলেন? এই প্রশ্ন তো তুলবে মানুষ, লম্বা লম্বা কথা বলেন। তুলে তো সবাই তো প্রশ্ন তুলে, তাকেও তো না। আমাদের বাংলাদেশের এই সরকারের দ্বারা নিয়োজিত প্রথম একমাত্র নারী ভাইস চ্যান্সেলর দীপানের বোন অভিজিৎ হত্যাকাণ্ডের কারণে তাকে হত্যা করা হয়েছে। যেহেতু অভিজিতের বই তিনি প্রকাশ করেছিলেন, এটা নিয়ে স্টেট ডিপার্টমেন্ট ইনভলভ, $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করা আছে। সেই বিদেশি অধ্যাপক প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনকে আপনি ষড়যন্ত্র করে বের করার মূল কারিগর কিন্তু এই পিনাকি ভট্টাচার্য। কবে কোন একটা অনুষ্ঠানে দীপমণির সঙ্গে একটা ছবি তুলেছিলেন, সেটা একসঙ্গে ট্যাগ করে তিনি বরিশাল ইউনিভার্সিটিতে জয়েন করার সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন, বলেছেন যে এটা দীপমণির লোক। প্রশ্নই আসেন, আমরা তো চিনি প্রফেসর সুচিতা শর্মাকে। এই যে ট্যাগিং করে কিছু ছেলে মেয়েকে বিভ্রান্ত করে পরে আন্দোলন পাকিয়ে রীতিমতো সঙ্গে প্রভিসি এবং ট্রেজারার যারা বিএনপি ঘরানার মানুষ তাদের সহ বিদায় করে দিয়েছেন। তার মানে -4 এর যে বিষয়টা, সেটার পিছনে পিনাকি ভট্টাচার্য পরিপূর্ণভাবে যুক্ত। এক ব্যক্তির এত ক্ষমতা?
ডেফিনেটলি তাই তো দেখাচ্ছে, উনি অঙ্গুলি হেলনের যেখানে সেখানে যে কোনো কারো উপর হামলে পড়ছেন, চড়াও হচ্ছেন এবং ইউনুসের হ্যান্ডেল হিসেবে কাজ করছেন। ইউনুস নিজে যেটা বলতে পারছেন না এখানে ঢাকায় আপনার শফিক সাহেবকে দিয়ে বলাচ্ছেন, আর বাইরে থেকে প্যারিসে বসে বলাচ্ছেন, এবং সেখানে আবার একটা ট্রায়াল তৈরি করে নিয়েছেন। ইলিয়াসও আছেন, আমাদের স্নেহভাজন আপনার কনক সরোয়ারও, কনক সবচেয়ে সভ্যতা মেনে চলছেন, কিন্তু লাগাম ছাড়া একেবারে না। তিনজনের মধ্যে করে শিরোমণি হচ্ছেন আপনার এই পিনাকি ভট্টাচার্য। মুখে যা আসে তার ভাষা দেখেছেন, লজ্জা করে আমার। মানে একজন শিক্ষিত মানুষ কিভাবে এই ভাষায় কথা বলে, একেবারে ভালগার অফ দ্য হাইয়েস্ট অর্ডার। আমি তো বলি কুৎসিতা জনিত অপচরণ তার এই কাজ কারবার। আর তার বিয়ে তো শুদ্ধ না, তিনি একজন মুসলমান নারীকে বিয়ে করেছেন নিজে রাস শ্রেণীর ব্রাহ্মণ হয়ে। সে কারণেই তিনি সহবেথী। ইউনুসের বিবাহ একই কায়দায় হয়েছে, সেই জন্য তিনি ইউনুসের পক্ষ অবলম্বন করছেন। আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি আজকে আপনাকে এত ক্ষিপ্ত ক্রুদ্ধ দেখে। না না, সময় এসছে, কল স্পেড স্পেড, কথা বলতে হবে। না বলতে বলতে আমরা ভদ্রতা করতে করতে এদেরকে ছাড় দিয়ে এমন একটা জায়গায় চলে মানে উঠিয়ে দিয়েছি, এদের গাছের মগডালে উঠে গেছে, এখন নামানোর সময়। তো তার ক্ষমতার উৎস কি? ক্ষমতার উৎস হলো আমাদের ভদ্রতা। কিভাবে? ভদ্রতাকে তিনি দুর্বলতা ঠাউরেছেন। কিভাবে? এই যে খুব কায়দা করে সাফল্যের সঙ্গে আপনার এই বরিশাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, একমাত্র নারী উপাচার্য পুরো রেজিমে, তাকে সাফল্যের সঙ্গে বিদায় করেছেন। সঙ্গে বিএনপির দুই আপনার কর্মী বলা যেতে পারে বা সমর্থক বলা যেতে পারে, প্রভিসি এবং ট্রেজারারকেও সেখান থেকে খুব কাত করে দিয়েছেন। এখন থেকে আপনার কেউ আর ভাইস চ্যান্সেলর হতে পারবে না, তাকে পরীক্ষা দিয়ে ভাইস চ্যান্সেলর হতে হবে, এই সিস্টেমও চালু করে দিয়েছে। বরিশাল ইউনিভার্সিটির পরবর্তী ভাইস চ্যান্সেলর কে নিযুক্ত হবেন সেটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে। কেউ যদি আপনি আগ্রহী হলে আবেদন করতে পারেন, আপনাকে পরীক্ষা দিতে হবে। সবই পিনাকির কাজ। না, তার পিছনে শক্তির উৎসটা কি? যেমন আমার শক্তির উৎস তো ডেফিনেটলি এটাই তো, কিন্তু অন্ধকারের লোক, তাকে আলোর নিচে নিয়ে আসতে হবে। তো আমরা বাংলাদেশের মানুষ কিভাবে এই অন্ধকারের জগতে হেঁটে গেলাম? এই যে মানে বিভ্রান্ত হয়ে আপনি লক্ষ লক্ষ আপনার ধর্মপান মুসল্লি তৌহিদি জনতা, তারা কিন্তু আপনার এই পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ব্রাহ্মণ সনাতন ধর্মের লোক যদি না মুসলমান হয়ে থাকেন, সেটাও কিন্তু বলছেন না। তিনি ওয়াজ করে যাচ্ছেন এবং আমাদের মাওলানারা শুনছেন। কি একটা তামাশা! হ্যাঁ, অবশ্যই তামাশার পর্যায়ে ছাড়িয়ে গেছে, এটা পুরো জাতিকে দেশকে জিম্মি করে ফেলেছে। আমার এখানে তার নামে মামলা আছে। তিনি যদি দেশে আসেন তাকে তো বিচারের সম্মুখীন হতে হবে। আপনার পাইওনিয়ার নামে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছিল, সেখানে তিনি কর্মরত ছিলেন এবং তার কারণে প্রায় 200-রও বেশি শিশু মারা গেছে। ইতিহাসের অংশ, আমরা তো বলি না খারাপ কথা বললে খাবার দরকার, কিন্তু তিনি তো কাউকে ছাড় দিচ্ছেন না, পারলে আরো এক হাত বেশি জায়গা নিয়ে নিচ্ছেন। তো আপনার ভয় লাগছে না এরপর তো আপনাকেও ধরবে? আই ডোন্ট কেয়ার। আমি তো, আপনি জানেন যে এই পিনাকি ভট্টাচার্যের বন্ধু দীপমণির বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছিলাম। জি, কারণ কাউকে না কাউকে তো দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তা না হলে এইসব অনাচার, অনিয়ম এবং জ্যাঠামি চলতেই থাকবে, which is not acceptable. আমি যে আমাদের বন্ধু দ্রুত মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলছিলাম, তিনি যে দ্রোহের কথা বলেছিলেন, সেই দ্রোহ তো আপনার আমার সবার মধ্যেই আছে। তো বাংলাদেশে আপনি কি নিরাপদ বোধ করেন? আমি আপনার কখনোই ভীত হইনি এবং কোনো আমলেই না। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম আগের শোতে যে আমি আজ পর্যন্ত কাউকে গালিগালাজ করিনি। না, আমি খুব আশ্চর্য হচ্ছি।
আপনার আজকে আমি আমি বিরল বিরল প্রজাতির প্রাণী। আমি আপনার শেখ হাসিনাকে কোনো গালি দিইনি কখনো, আমি বেগম জিয়াকে কখনো কোনো গালিগালাজ করিনি, আমি প্রয়াত জিয়াউল এরশাদকে আমি কোনোদিন কোনো গালিগালাজ করিনি, প্রয়াত নিজামীকে আমি কোনোদিন গালিগালাজ করিনি, কাউকে রাজাকার বলিনি, কাউকে স্বৈরাচার বলিনি, কাউকে ফ্যাসিস্ট বলিনি টিল টু ডেট। তো এই ধরনের লোকের সংখ্যা তো খুব বেশি পাবেন না, সেই জন্য আমার সৎ সাহস আছে। আমি তো শেখ হাসিনার নামে মানে আমলে আপনার মামলা লড়েছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে আমার নামে মামলা হয়েছিল নির্বাচন নিয়ে কথা বলার কারণে, এবং সেই মামলায় জিতেছি। 1.5 বছর ধরে আদালত আঙ্গিনায় আমাকে দৌড়দৌড়ি করতে হয়েছে। পিনাকি ভট্টাচার্য তখন কোথায় ছিলেন? আমি যখন সাহস করে দীপুমণির অনাচারের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছিলাম লাইভ, তখন তারা কোথায় ছিলেন? ট্র্যাক রেকর্ড আছে। অনেকেই প্রশ্ন করেন দেশটা কেমন করে এরকম হয়ে গেল। এটা আসলে ওই যে আমরা না বলতে বলতে এই অবস্থা হয়েছে। আমার মতো সবাই যদি এখন গর্জে ওঠেন তাহলে কিন্তু ট্র্যাকে চলে আসবে দেশ। এভাবে চলতে পারে না। মানে মব কোনো শাসন ব্যবস্থা হতে পারে না, ইম্পসিবল। পৃথিবীর কোনো দেশে মব আপনার অনন্তকাল 10 মাস ধরে চলতে পারে না। না সেটাই। এখন এই যে একজন মন্তব্য করেছেন যে পিনাকি গং দেশে গৃহযুদ্ধ লাগানোর এজেন্ডা নিয়ে নেমেছে। ডেফিনেটলি তার যদি এতই শখ লাগে যুদ্ধ করার, ঢাকায় চলে আসুন না, মামলা ফেস করুন। এখন দেশের মানুষের করণীয় কি আছে, কিংবা এখান থেকে পরিত্রাণের বা উপায় কি আছে? আপনি বলছেন যে তাদেরকে মহাত্মা গান্ধীর যে নন ভায়োলেন্ট স্টাইল সেটা এখনো রেলেভেন্ট। সবাই যদি রুখে দাঁড়ান এবং আপনার অহিংস আপনার অবস্থান নেন, তাহলে এসব জারি জুরি সব চলে যাবে। প্রফেসর ইউনূস যেখান থেকে এসছেন সেখানে চলে যাবেন। উনি মনে করবেন এনাফ ইজ এনাফ। তার যদি সৎ সাহস থাকে, তিনি তো নিজেই বলতে পারেন, ম্যাচিওরড ম্যান, তাকে কেন নাহিদ ইসলামের মাধ্যমে বলতে হবে আমি পদত্যাগ করতে চাই? এই প্রশ্নটি তো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে, যে জন্য বিএনপি এখন খারাপ। জি, এখন তাহলে এর থেকে পরিত্রাণ বুঝলাম যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এর মধ্যে সোচ্চার হতে হবে। ওকে ফাইন, সোচ্চার হতে হবে এবং নন ভায়োলেন্ট, মানে অহিংস অবস্থান নিতে হবে। আপনার সাহেব যারা চাচ্ছেন গৃহযুদ্ধ, সেদিকে দেশকে নেওয়া যাবে না, তো দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে অহিংস অবস্থায় যদি আমরা সোচ্চার হই, মিলিয়ন পিপল যদি মার্চ করে, তাহলে কোথায় ভেসে চলে যাবে? এ সমস্ত জায়গায় যদি কাটবে না, কালাকানুন চলবে না। তো এইটা করতে পারতো বিএনপি, কিন্তু বিএনপির তো সেরকম কোনো কিছু। বিএনপি কথা বলার চেষ্টা করছে, তারা যে অবস্থান নিচ্ছে ডিসেম্বর, সে কারণে তাদের উপর বিলা হয়ে গেছে। এই পিনাকির ভাষা ব্যবহার করলাম, এরা তো এই ধরনের শব্দই পিনাকি চুজ করে। এটা তো ভালো শব্দ না, আমি নর্মালি এই ধরনের শব্দ ব্যবহার করি না। বুঝতে পেরেছি। তো সেখান থেকে এখান থেকে আমার যেটাই বারবার সবাই শুধু জানতে চায়, আমরা কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি, এই প্রশ্নের উত্তর। সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে যে যার অবস্থানের থেকে অহিংস কায়দায় আপনার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে, মেনে নেওয়া যাবে না। ওকে, কিন্তু আপনি যেটা বলছেন যে ধরেন -4 এইটা করে ডক্টর ইউনূস কিভাবে টিকে থাকবেন? এটা কি পসিবল? উনি চাচ্ছেন ওনার স্বপ্নের যে রাজনৈতিক দল, এই নেগোসিয়েশনে তিনি রাজি হননি বলেই তো এতদিন অপেক্ষা করলেন। ইনানিতে যে বৈঠক হয়েছিল জিয়াউল মঈনের সঙ্গে তার এবং ফখরুদ্দিনের, সেখানে তিনি বলেছিলেন টানা 10 বছর তিনি ক্ষমতায় থাকতে চান।
তা না হলে তো ওনার খায়েশ মিটবে না। তো তখন ফখরুদ্দিন মঈনুদ্দিনরা রাজি হননি, সেই জন্য সেই সরকার দায়িত্ব তিনি নেননি। তাকে কিন্তু বলা হয়েছিল, পরিষ্কার খেয়াল আছে আমার, তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তিনি ফোনই ধরেন। তো এখন এখন এখান থেকে এখানে জামাত কি করবে? যদি জামাত ধরেন আজকে জামাতকে নিয়ে গেজেটে তারা সেটি প্রকাশ করলো, তাই না, গেজেটে। তো এখন জামাতের প্রতিক্রিয়াটি কি হবে? জামাতের উপর ভর করে জামাতকে সঙ্গে নিয়ে জামাত ক্ষমতায় রেখে জামাতকে এই দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস। হ্যাঁ, টাইম দেয়, যখনই তারা ওই যে বললেন না বাচ্চাদের সুযোগ দিতে হবে, অর্থাৎ জুন পর্যন্ত সুযোগ নিয়ে যদি তাদের পরিপুষ্ট করতে পারেন অর্থ বিত্ত সকল অর্থে, তখন এদেরকে ব্যবহারের সামগ্রী ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন এবং আপনার তার মতো করে ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যবস্থা করবেন যাতে সরকার গঠন করা যায়। বুঝতে পেরেছি। এখন এমনিতে স্যার ধরেন আমরা কয়েকদিন ধরেই বারবার শুনতে পাচ্ছিলাম, আপনিও আমার অনুষ্ঠানে কয়েকবার বলেছেন যে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনীর আসলে ইনার মোটিভটা কি? এখন ধরুন জুলাই যে চার্টারের কথা তারা বলছেন, এটা যদি একবার জারি করে ফেলতে পারেন, সংবিধান ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে, এবং যদি তাই হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতিকে ইজ আউট করে দেবেন বঙ্গভবন থেকে, এবং এই তিন বাহিনী প্রধান তারাও কেউ থাকতে পারবেন না। মানে পুরো খোলনইচে রাষ্ট্রের পাল্টে ফেলার একটা প্রক্রিয়া কিন্তু চলছে এবং অদৃশ্য একটা শক্তি দেশ পরিচালনা করছে। তাদের তো আলোর নিচে নিয়ে আসতে হবে। এখন এখন ধরেন যেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, সেই সশস্ত্র বাহিনী যাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বজায় রাখা, তারা কি এটা চেয়ে চেয়ে দেখবে? তারা যে দেখবেন না সে হুঙ্কার তো তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আপনার রংপুরে একজন ওয়ান স্টার জেনারেল তিনি সার্জিসের মুখের উপর বলেছেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কিন্তু আপনাকে মাফ করতে দেবো না। একেবারে মুখোমুখি, সামনাসামনি, পেছনে না। কিন্তু তারা তো জুলাই ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ নিচ্ছে, তারা হয়তো 10 তারিখ নাগাদ কাজ করে ফেলার চেষ্টা করবে। এখন তো চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত যে বাঘ আসছে, যতক্ষণ বাঘ মুখোপাধ্যান না করছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি না। তো সেনাপ্রধান হজে গেলেন না কেন? সঙ্গত কারণে দেশকে অরক্ষিত অবস্থায় তো রেখে তিনি যেতে পারেন না। আপনার অ্যাজ পার মিলিটারি প্রটোকল 1 নম্বরে সেনা, 2 নম্বরে নৌ, 3 নম্বরে বিমান, সেই জন্য 3 নম্বরে যিনি আছেন তাকেই পাঠানো হয়েছে বা যেতে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যান। তিনজন একসঙ্গে হজ করতে যাওয়ার প্রিপারেশন নিলেন কিভাবে? ভাই টিকিটও কাটা ছিল বলে আমি শুনেছি। হ্যাঁ, এটা করলেন কিভাবে? পরে ব্যাক অফ দ্য মাইন্ড তাদের মনে হয়েছে যে এটা তো ঠিক না, এই জুলাইয়ের কাণ্ডটা তো করে ফেলবে আগে ভাগে। ওকে, তো তারা থাকায় কি আপনার মনে হয় জুলাই কাণ্ড তারা করবে না? অ্যাটলিস্ট মানে অন দ্য গ্রাউন্ড তারা তো আছে ডিগিং পজিশনে। মানে ব্যারিস্টার ফুয়াদ যেভাবে বলে দিয়েছেন যে সেনা নিবাস উড়িয়ে দেবেন, বলা সহজ, আপনি চেষ্টা করেন না আপনার এই সেনানিবাসে ঢুকতে। আমার পরিষ্কার খেয়াল আছে আপনার জেনারেল মসিদউদ্দিন চৌধুরী তখন সেনাপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা ব্যক্ত করলেন, তখন তিনি বিরোধী দলের নেত্রী, আপনার হুমায়ুন আজাদ তখন সিএম ছিলেন আমাদের সহকর্মী, তাকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন শেখ হাসিনাকে কিন্তু এই জাহাঙ্গীর গেট থেকে হেঁটে সিএমএইচ পর্যন্ত যেতে হয়েছে, তাকে কিন্তু কোনো সকট ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এবং আমি পুরো বিষয়টা জানি এই জন্যই যে আমার উপর দায়িত্ব ছিল হুমায়ুন আজাদকে সমাহিত করার, তার উঠোনে গ্রামের বাড়িতে আমি নিয়ে গেছিলাম লাশ। আমি তখন সহকারী প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়।
তো চাইলেই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন সেনাবাহিনী, নো, কান্ট ডু দ্যাট। আর যদি ভেবে থাকেন সেটা সম্ভব, তাহলে মনে করতে হবে আপনার সশস্ত্র বাহিনী সম্পর্কে কোনো ধারণা নেই। না, ধারণা তো আমাদের একরকম ছিল, কিন্তু তাদের যে ভূমিকাটা দেখছি এটা তো খুবই রহস্যজনক। আপনি ধরেন, আমরা তো সেনাবাহিনীকে কোনোদিনও যেভাবে করে সেনাবাহিনীকে অপমান, অপদস্থ, ভৎসনা করা হয়েছে এমনটা কোনোদিনও দেখেছেন আগে? নেভার, আনপ্রেসিডেন্টেড। এবার যেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তা রীতিমতো আশঙ্কাজনক, এবং আমার ধারণা শেষ অব্দি আর শেষ রক্ষা কিন্তু হবে না। সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক। তারা যে কোনো মূল্যে এই স্ট্যান্ডার্ড আপহোল্ড করবে, কাম হোয়াট। এখন ধরেন বাংলাদেশের শীর্ষ সবকিছু বদলানো হয়েছে, শুধু তারা বদলাতে পারেনি প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান। তো সেই চেষ্টাও আছে অব্যাহত। বলছেন তো খোলামেলা ইন্টেন্ট ব্যক্ত করছে, ওরা তো লুকোচুর করে কিছু করবার চেষ্টা করছেন না, জানান দিয়ে করছেন। এটা তো আপনার হাসনাত আব্দুল্লাহ মহোদয় তিনি প্রথম শুরু করেছেন। তারপর ব্যারিস্টার ফুয়াদের কথা চিন্তা করেন, তিনি প্রকাশ্যে পথসভায় বলেছেন এই কথা, এবং সেই জিগির এখনো চলছে, চোখ রাঙিয়ে কথা বলছেন সবাইকে। আমি তো ভদ্রলোককে ব্যক্তিগতভাবে চিনি, তার সঙ্গে সার্জিস আলম আপনার তার ফেসবুকের স্ট্যাটাসে তো সেনাবাহিনীকে ভৎসনা করেছে। জি, মানে তারা কিন্তু ওই যে ফুটবল পাস দিয়ে খেলে না, সেই কায়দায় খেলবার চেষ্টা করছে, কিন্তু প্রতিটা জিনিস তো একটা লিমিট আছে, এবং অন রেকর্ড এই জিনিসগুলো কিন্তু লুকোতে পারবেন না, পরে বলতে পারবেন না আমরা বলি নাই বা করি নাই। তো তারা তো বলে বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, হেন তেন অনেক কিছু বলে। তো হ্যাঁ, তো এখন কমিশন রিপোর্ট যতক্ষণ আমরা না পাচ্ছি ততক্ষণ ডেফিনেটিভলি আমরা বলতে পারবো না, আমরা হাঞ্চ করতে পারবো। আমাদের যে আলফাজুর রহমান স্যার কাজ করছেন এটা নিয়ে, লেটস সি তিনি কোন ধরনের রিপোর্ট হাজির করেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ধরেন সেনাপ্রধান প্রথম যেদিন 5ই আগস্ট ভাষণ দিলেন, তিনি বললেন দেশের দায়িত্ব তার, কিন্তু তারপরে 3 দিন দেখলাম দেশে কোনো আইন শৃঙ্খলা কিছুই নাই, সেনাবাহিনী বরং উদযাপন করতেছে সেনা সদস্যরা, রাইট, শেখ হাসিনার পতন। দেন আমরা দেখলাম মব ভায়োলেন্স কোনোভাবেই থামছে না, আজ পর্যন্ত গত 10 মাসেও কোথাও কোনো আইন শৃঙ্খলা সামান্যতম কোনো উন্নতি হয়নি। আমাকে একজন যে পুলিশ যেভাবে করে হত্যা করা হয়েছে সেই ছবি আমাকে পাঠিয়ে, এত বিভৎস, এত নৃশংস, ভাবা যায় না। কতজন, আমরা তো একটা দুইটা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এগুলো তো আবার সোশ্যাল মিডিয়াতেও দেয়া যায় না। আপনার কত কর্মকর্তা পুলিশ সদস্যকে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে বাংলাদেশে, আমি জানি না বাংলাদেশের মানুষ এগুলি কিভাবে সহ্য করেছে। বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ বাহিনীর মতো পুলিশ বাহিনীর উপর এত নৃশংসতা মুক্তিযুদ্ধেও হয়নি, কিন্তু যেটা 5ই আগস্টের পরে হয়েছে। ফলে আপনার কাছে আমার যেটি প্রশ্ন, ধরেন বাংলাদেশের যেই রাষ্ট্র কাঠামোর সবগুলো সেক্টরে আঘাত করা হয়েছে, এখন সচিবালয়ে আঘাত চলছে আমি যতটুকু বুঝতে পারছি, এরপরে বাকি থাকে শুধুমাত্র সেনাবাহিনী, আর বিচারালয় শেষ, প্রত্যেক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শেষ, প্রত্যেকটা জায়গা কিন্তু শেষ, বাকি আছে ওই সচিবালয়ের ওই সচিব পদমর্যাদা বা একদম উপরের লেয়ারটা শুধু বাকি আছে, নিম্ন স্তরগুলো সব শেষ। তারাও কোণঠাসা অবস্থায় আছে, তারপরে বাকিটাকে এর পরের অ্যাটাকটাই আসলে সেনাবাহিনীর দিকে যায়। লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ব্যাস্টিয়ন, লাস্ট ব্যাস্টিয়ন। তো সেইটা তারা কিভাবে করে পর্যবেক্ষণ করছে, তাদের বিশ্লেষণ কি, সেই পর্যন্ত তারা কি অপেক্ষা করবে, দেখি না কি করে, ওই যে চোরের চুরি করার মতো। এখন ধরুন ফেস্টিভিটি চলছে, মানে ঈদের বন্ধ, এটা পার হলে পরেই বোঝা যাবে যে ফাইনাল রাউন্ডটা কখন কিভাবে শুরু হচ্ছে। কিন্তু আইএসপিআর থেকে তো একটা বিবৃতি আমরা গত সপ্তাহে যেটা দেখলাম, যে তারা বলছে যে সরকারের সঙ্গে তাদের কোনো ফারাক নেই, তাদের কোনো দূরত্ব নেই। থাকার কথা না তো, তারা তো সরকারের অংশ, এক
2 নাম্বার হচ্ছে সরকারের রক্ষা কবচ। খেয়াল করেন, তারা যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে ঘাটে এই ভূমিকায় না থাকতেন, মব তো সবকিছু গ্রাস করে ফেলত। কোনো কিছু বাকি থাকতো এই দেশে? কোনো ঘরবাড়ি অবশিষ্ট থাকতো? কোনো দরদালান অবশিষ্ট থাকতো? কোনো গাড়ি ঘোড়া অবশিষ্ট থাকতো? সেই মধ্যযুগে নিয়ে দাঁড় করাতেন দেশকে, মৎস্য ন্যায়ের যুগে। বুঝতে পেরেছি। এখন এখান থেকে আপনি বলছেন যে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমরা যদি দেখি যে সেনাবাহিনীর প্রতি গত 15 বছরে শেখ হাসিনা সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে, অবকাঠামো নির্মাণ করেছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে যেভাবে করে সব ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করেছে, তারপরেও আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার কিন্তু তাদের কি বলবো এটিকে, যে তাদের খুশি করতে পারেনি। তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ কি আছে? ব্যাপারটা কি এরকম? দেখুন, আপনার খেয়াল করবেন, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ এই মাটির সন্তান। তারা বাংলায় কথা বলেন, আপনি আমি বাংলায় কথা বলি। তারা তো পাঞ্জাবি বা আপনার পাঠান, ভিন্ন এথনিক কম্পোজিশনের, ভিন্ন ভাষার লোক না। পাকিস্তান আমল যেমন ঝট করে গুলি করে, অর্ডার করা হতো, গুলি করে ফেলত। আইয়ুব খান নৃশংসভাবে 48 সনে পুলিশ বিদ্রোহ দমন করেছেন ঢাকা, যেহেতু তিনি অবাঙালি। এখন একটা বাঙালি গুলি ছুড়বে না, আর তার তো লিমিট আছে। কিছু তো গুলি ছোড়া হয়েছে, লোকজন মৃত্যুবরণ করেছে, সেটা দেখতে কার ভালো লাগে? আপনার, আমার, ভাই বোন, আত্মীয় স্বজনই তো। সে কারণে কিন্তু তারা রুখে দাঁড়িয়েছে এবং বলেছেন যে আমরা গুলি চালাবো না। এবং এই যে বিপ্লব 5 অগস্টের, সেটি সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো অবস্থায় সাফল্যের মুখ দেখত না, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এই অকৃতজ্ঞ লোকজন, তারা সেনাবাহিনীকে ভাবছে যে ব্যবহারের সামনে। তারা অকৃতজ্ঞ চিত্তে বলবার চেষ্টা করছে যে সেনাবাহিনী ভিলেন, ভাবটা এরকম। তারা পুরো বাহিনীকে বলছে না, তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলছে। হি ইজ দ্য সিম্বল। সেনাপ্রধান হচ্ছেন একটা ইনস্টিটিউশন। আমি তো সাকসেসিভ সেনাপ্রধানদের সঙ্গে কাজ করেছি। জেনারেল আজিজ আমার ছাত্র ছিলেন, জেনারেল শফিউদ্দিন আমার ছাত্র ছিলেন। আমি তো টপব্রাস সেনাবাহিনীর যারা, তাদের প্রত্যেককে চিনি। যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, অবসরপ্রাপ্ত কর্নেল হক, তার সঙ্গেও কিন্তু আমি শো করেছি অসংখ্যবার। আমি নিজে কমিশন অফিসার, আমি তো কম বেশি সবাইকে চিনি। পলিটিক্যাল পার্সিউশন যাই, আমি গোপনে জেনারেল আকবর সাহেবের সঙ্গে দেখা করেছি, যিনি ম্যাডাম খালেদা জিয়ার প্রথম নিরাপত্তা দেখাশোনা করতেন। মেজর নূরকে সঙ্গে নিয়ে গিয়েছি। আবু রুশদ মহোদয়ের সঙ্গে রাতের পর রাত বৈঠক করেছি, যারা ভিন্ন ঘরানার মানুষ। আমি যেহেতু নিরপেক্ষতার আপনার টুপি মাথায় দিয়ে হাঁটি, সবার সঙ্গে আমার চলাফেরা আছে। স্যার, যেহেতু আপনি অনেকবারই বলছেন তারা একটা গৃহযুদ্ধ লাগাতে চায় দেশের মধ্যে, তাই না? সো যদি গৃহযুদ্ধ হয়, প্রচুর অস্ত্র কিন্তু আছে, প্রচুর অস্ত্র, মানে আনঅ্যাকাউন্টেড ফর, ঘুরে বেড়াচ্ছে। আমার সৌভাগ্য হয়েছিল সেফার ওয়ার্ল্ড নামে লন্ডন বেজ একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে গত 1/11 সময় আপনার বাংলাদেশে কি পরিমাণ অবৈধ অস্ত্র আছে, স্মল আর্মস, সেটা নিয়ে সার্ভে করবা। তখনই আমি 1,05,000-এর বেশি অবৈধ অস্ত্র আপনার অ্যাট লার্জ বেহাত অবস্থায় আছে সেটা দেখেছি। এখন তো ডেফিনেটলি এর পরিমাণ অনেক বেশি। আজ এখানে এসএসএফ এর অস্ত্র পর্যন্ত লুণ্ঠিত হয়েছে। আপনার কারাগার ভেঙে অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে নরসিংদী থেকে, থানাগুলো লুট হয়েছে, সেগুলো তো সবগুলো রিকভার করা যায়নি টিল টুডে আমার জানা মতো। এভরিওয়ান ইজ অ্যাট রিস্ক নাও। আর অস্ত্র এমন একটা জিনিস, আজকে আপনার হাতে আছে, আপনার যেই হাত ঘুরে গেল আপনার বিরুদ্ধেই তো ব্যবহার করতে পারে। রাইট। ধরেন 5ই আগস্ট সেনাপ্রধান আপনি বলছিলেন যেহেতু সেনাবাহিনী অস্ত্র হাতে তুলে নেয়নি, সে কারণে এই
অভ্যুত্থান সম্ভব অস্ত্র হয়েছে, ব্যবহার করেন, অস্ত্র মানে তাদের ব্যবহার ছিল, তারা বলেছে আমরা অ্যামুনিশন ব্যবহার করবো না, খরচ করবো না। মানে তারা প্রত্যক্ষভাবে যুক্ত হয়নি। জি। তো আপনার কি মনে হয় যে ধরেন ভবিষ্যতেও যদি মানুষ একত্রিত হয়, সংগঠিত হয় এবং সেনাবাহিনী যদি প্রত্যক্ষ ভূমিকা না নেয়, সেই ক্ষেত্রে জি, কি ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করা সম্ভব হবে? আধা বেলাও লাগবে না, একদিন তো দূরের কথা। একটা পুরো ফাসাদ, এটা মানে কাচের একটা প্রাসাদ, আসলে একটা ঢিলি যথেষ্ট। খান খান হয়ে মানে টেম্পার চলে গেলে যেভাবে পড়ে যায় সেরকম পড়ে যাবে। কারণ নৈতিক কোনো অবস্থাই তো নেই। আমি বললাম না আপনাকে, আপনার যে রেফারেন্সের কথা বলা হচ্ছে সেখানে জাল জোট চুরির আশ্রয় নেওয়া হয়েছে, তারপর আইএসপিআর সেটা আবার কনফার্ম করে দিচ্ছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন ওই কিন্তু এই বিষয়গুলো কি মানে দেশের মানুষ বুঝতে পারছে? স্লোলি বাট শিওরলি বুঝবে। আপনি কতদিন বোকা বানিয়ে রাখবেন? দান দান তিন দান, বারে বারে তো এক খেলা দেখানো যাবে না। তারা তো শুধু বলে তাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটানো হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে হেন হচ্ছে তেন হচ্ছে, অনেক রকম অভিযোগ। এতগুলো শুক্রবার গেল এই গত 10 মাসে, আমাদের প্রফেসর ইউনূস কয়বার জুম্মার নামাজ পড়তে গেছেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে আপনি যখন পাবলিক লাইফে আসবেন, থাকবেন। উনি ঘরে বসে জুমার নামাজ, আপনার জুম্মার কি নামাজ ঘরে মসজিদে বসে গিয়ে পড়া যায় না, জুমার নামাজ পড়তে হবে নাকি? জুম্মার নামাজ কখনোই ঘরে বসে পড়া যায় না। আমি তো প্রস্তাব করেছিলাম, উনি যেহেতু হুকুমত প্রতিষ্ঠা করেছেন, ওনার নামে খুতবা পাঠ করা শুরু করার জন্য। পুরুষ মানুষ, সেই জন্য। মহিলা হলে তো খুতবা পাঠ করা যেত না, মানে ধর্মীয় বিধান যা, আমি সেই অর্থে বলছি। তো উনি তো আপনার, আমরা আমরা সবাই জানি উনি তো ধর্মে বিশ্বাস করেন না। সেটা বলুন না, উনি সাহস করে বলুন, তখনই তো বেরিয়ে যাবে যে উনি মাওলানা সাহেবদের সঙ্গে প্রতারণা করেছেন, তাদের শক্তি কাজে লাগিয়েছেন। না, উনি কি মাওলানা সাহেবকে বলেছে যে আমি ধর্ম বিশ্বাসী? ডেফিনেটলি ধর্ম রক্ষার রক্ষক হিসেবে তো সেভাবে সেই কিস্তি টুপিটা তো তিনি মাথায় দিয়েছেন, জোর করে কেউ তাকে মাথায় পরিয়েছে ঈদের নামাজে? আমরা দেখেছি না, সুন্দর একটা সাদা টুপি তার মাথায় একেবারে ইস্তারি করা। স্ত্রী করে আপনি আবার দেখেছেন? হ্যাঁ, ইফতার করার জন্য পাঞ্জাবি পরে সেই রোহিঙ্গাদের সঙ্গে গেছেন না, গুতারেসকে সঙ্গে নিয়ে। গুতারেসকেও ইমপ্রেস আপন করে পাঞ্জাবি পড়াতে সক্ষম হয়েছেন। অনেকে অনেক প্রশ্ন করছেন, এর মধ্যে একজন প্রশ্ন করেছেন, আপনার কি মনে হয় যে সেনাবাহিনী 5ই আগস্ট অস্ত্র হাতে তুলে না নিয়ে ভুল করেছে? আমি সেটা বলবো না, কারণ আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তারা বরাবরই কিন্তু গণমুখী ভূমিকায় ছিলেন। আপনার জেনারেল এরশাদের যখন ক্ষমতা ছেড়ে দিতে হয়, তখনও সেনাপ্রধান নুরুদ্দিন মহোদয় অস্বীকৃতি জানিয়েছিলেন যে তারা আর এই গণবিরোধী অবস্থায় থাকতে পারবেন না। And Ershad had to relinquish his power. কিন্তু ধরেন তাদের তো ইন্টেলিজেন্স আছে, তাদের তাদের একটা প্রতিষ্ঠান, তো তাদের কাছে যা মেটিকুলাস প্ল্যানের কাজ কথা, করে, স্যার, যে আমি মেটিকুলাস চোখে প্ল্যানের দেখেছি। কথা আমরা শুনি, এইসব জি, খবরাখবর তো তাদের কাছে থাকার দরকার ছিল, তাদের রাডারে আসা উচিত ছিল। আছে জানে, কিন্তু সবসময় যে প্রোটোকল মান্যতা, তারপরে নিয়ম নিগড়, বিভিন্ন কারণে শেষ পর্যন্ত একেবারে শেষ সীমায় না গেলে পরে তারা অ্যাক্ট করতে পারেন না, তাই হয়েছে। যখন দরবারের আয়োজন করা হয়েছে তখন দে স্পোক দেয়ার মাইন্ড, বলে ফেলেছেন, এবং খেয়াল করে দেখলেন সেনাপ্রধান যে একটা লোকও আর গুলি চালাতে রাজি নয়, তখন হি হ্যাড টু টেক দ্য ডিসিশন যে না, আমরা অ্যামুনিশন খরচ করবো না। কারণ সেনাবাহিনীর ট্রেনিংটাই হচ্ছে শুট টু কিল। পুলিশের ট্রেনিংটা হচ্ছে তারা পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের জন্য ফাঁকা গুলি করে, মানুষ মারার জন্য গুলি করে না। টু স্টার্ট উইথ, একান্ত বাধ্য হয়ে সেলফ ডিফেন্সে তখন গুলিটা করে, তাও ম্যাজিস্ট্রেটের অনুমতি নেই। তো ধরেন আন্দোলনের সময়ে জুলাইয়ে যখন এভাবে করে মানুষ মারা যাচ্ছিল, তখন সেনাবাহিনী বুঝলো না যে রাবার বুলেটে, পুলিশ যে রাবার বুলেট মারে সেগুলোতে তো মানুষ মারা যায় না।
তো এত মানুষ যে মারা যাচ্ছে, মারা তো গেছে, যেই মারুক যেভাবে করে। স্নাইপাররা ইনভলভ ছিল, লস্করে তৈয়বা ইনভলভ ছিল, এটা এখন বেরোচ্ছে কথা। না, আরো বের হবে, নিশ্চিতভাবে বের হবে, কিন্তু মানে আমি বলছি সেনাবাহিনী তারা একটা সুসংগঠিত বাহিনী, তাদের শুধু অস্ত্র গোলা বারুদই আছে তা তো নয়, তাদের ইন্টেলিজেন্সও আছে। তাদের কাছে এই খবরাখবরগুলো কি ছিল না? হয়তো নির্দিষ্ট কিছু লোকের মধ্যে ছিল। ডিজিএফআই, এই যে 14 তলা ভবনটা কচু খেতে, যেটা নিয়ে আমাদের পিনাকি গালিগালাজ করেন, সেই ভবনে যারা কর্মরত তারা তো পেশাদারিত্বের সঙ্গে কাজগুলো করবার চেষ্টা করে, এবং একটা চ্যানেলে তারা কিন্তু সেনাপ্রধানের কাছে অ্যাকাউন্টেবল না, দে আর অ্যাকাউন্টেবল টু দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। জি, বুঝতে পেরেছি। এখন আরেকজন একটি প্রশ্ন করেছেন যে ধরেন 5ই আগস্ট, মানে তাদের কাছে যদি এই সমস্ত তথ্যাদি থাকে এবং তারপরে যদি দেশ রক্ষায় তারা 5ই আগস্ট ব্যর্থ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি তারা শপথ ভঙ্গ করেছে বলে মনে হয়? দেখুন, তারা সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকবেন, সেই শপথ তারা গ্রহণ করেন। এখন আবার কমান্ড স্ট্রাকচার বলে একটা বিষয় আছে, সেনাপ্রধান আদেশ করেছেন, সুতরাং তারা সেটি মানতে বাধ্য। আবার সবার সঙ্গে কনসাল্ট করেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কালেকটিভ ডিসিশন। বুঝতে পেরেছি। এখন দেশ রক্ষার দায়িত্ব তো তাদের, অবশ্যই। তো সেটি দেশের অভ্যন্তরীণ স্থিতি রক্ষার দায়িত্ব তাদের, রাইট, ইনহেট সিভিল পাওয়ার, তারা সেটা করেছেন, এখনো করে যাচ্ছেন। আজকে তারা সমর্থন প্রত্যাহার করুক, সরকারের ফাসাদ ভেঙে পড়বে আধা বেলার মধ্যে। লুটপাট, রাহাজানি, ধর্ষণ, অগ্নিসংযোগ কিচ্ছু বাদ থাকবে। তাহলে যেই সরকার এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে, উগ্রতাকে মদদ দিচ্ছে, মব ভায়োলেন্স করাতে উৎসাহ দিচ্ছে, কোন রকম আইনের শাসন কায়েম করছে না, সেই সরকারকে তারা সমর্থন দিয়ে রেখেছেই বা কেন? কি উদ্দেশ্যে? মানে এর অন্তর্নিহিত বিষয়টি কোথায়? তারা তো সেজন্য পরিষ্কার বলে দিয়েছেন 18 মাস সময় দিলাম, এর মধ্যে গুছিয়ে নির্বাচন আয়োজন করে, এবং 18 মাসের পরে অর্থাৎ ডিসেম্বরের পরে তারা পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছেন তারা এই সহযোগিতাটা করবেন না। পরিষ্কার একদম, কোনো এখানে কোনো রকমের ব্যর্থতার সুযোগ নেই। এবং কাট অফ ডেট 1 জানুয়ারি। নতুন সরকার দেখতে চান তারা, নির্বাচিত সরকার। কিন্তু সেটা তো আগ্রহ দেখছে না কোনো। এখন না করলে যেটা হবে, যা হবার অনিবার্যতাই ঘটবে। কি অনিবার্যটা? কি সরকার থাকবে না। তো না থাকলে কি হবে? আপনার সরকার না থাকলে তখন আবার একটা তৃতীয় অন্তর্বর্তী সরকার হয়তো আসবে, তাদের অধীনে 90 দিনের মধ্যে নির্বাচনের যে আমাদের চল আছে, যেটা অ্যাডভোকেট মাহবুবুদ্দিন খোকন বলে দিয়েছেন, যে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন না করে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আপনার সংবিধানের ভায়োলেশন করেছে, শপথ ভঙ্গের মতো কাজ করেছে। কারণ খেয়াল করেন, প্রথম অন্তর্বর্তী সরকার তখনও কিন্তু ত্রয়োদশ সংশোধনী ছিল না, আপনার প্রভিশন ছিল না আমাদের সংবিধানে, কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন ঠিক 90 দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে চলে গেছেন, সকল রকমের ইন্তজাম করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। স্যার, আজকে দেখলাম জাতিসংঘের একজন কর্মকর্তা, তিনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি ইনক্লুসিভ নির্বাচন হবে। তারা এরকম দৃষ্টিভঙ্গির ব্যাপার, যেটা বলার চেষ্টা করছেন যে জনগণের সম্পৃক্ততা, ভোটারকে ইনক্লুড করতে হবে, ভোটারকে বাদ দেওয়া যাবে না। টেকনিক্যালি স্পিকিং এই দেশের 30 থেকে 35% লোক ভোটার আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত বা অনুগত। তো ন্যাচারালি তারা যদি বয়কট করে, তারা যদি ঘোষণা দিয়ে বলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না, তখন কি দাঁড়াবে? রাজনৈতিক দল না থাকলে তারা কিভাবে করে এই ঘোষণাটা দেবে?